এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রশংসায় আরাকচি, আমেরিকার চাপের মুখে আলোচনায় বসবে না ইরান পররাষ্ট্রমন্ত্রী। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে, হামাস নেতা হাইয়া। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এবং ভারতে 2024 সালে ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য 75% বেড়েছে, ইন্ডিয়া হেড লেভেল রিপোর্ট। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আবারও বলেছেন তার দেশ আমেরিকার চাপের মুখে কোনো আলোচনায় বসবে না। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনির একটি বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে তিনি বলেছিলেন পাশ্চাত্যের সঙ্গে যে কোনো আলোচনা হতে হবে যুক্তির ভিত্তিতে ও কৌশলগত কারণে। ইসলামী বিপ্লবের 46তম বিজয় বার্ষিকী উপলক্ষে সোমবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানের শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন আরাকচি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আলোচনার প্রস্তাব প্রতারণা ছাড়া আর কিছু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন বিদেশি শক্তি যেন এদেশের জনগণ ও নেতাদের উপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। আরাকচি স্পষ্ট করে বলেন, মার্কিন সরকার চুক্তি করে তা ভঙ্গ করে বলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান বিশ্বাসী করে না। তিনি বলেন, এর আগে ইরান সুধারণা পোষণ করে পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু অপরপক্ষ সে চুক্তি ভঙ্গ করেছে এবং একসময় তা থেকে বেরিয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এটি হচ্ছে নজিরবিহীন আগ্রাসনের পরিকল্পনা, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করছে। তিনি গতকাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক টেলিফোনে এই নিন্দা জানান। নেতানিয়াহুর বক্তব্যকে ভয়ঙ্কর উস্কান হিসেবে উল্লেখ করে আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের বাগাড়ম্বর ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে দেয়। ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক তাদের অবশিষ্ট ভূখণ্ড থেকেও বিতাড়িত করে এবং অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর যে অভিপ্রায় তেল আবিব প্রকাশ করেছে তারও নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে নিজের দূরভিসন্ধি ধাপে ধাপে বর্ণনা করেছেন। ট্রাম্পের এসব কথাবার্তায় পুলকিত যুদ্ধাপরাধী নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন, সৌদি আরবে বহু খালি জায়গা পড়ে আছে, যেখানে গাজাবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া যেতে পারে এবং সেখানে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল হাইয়া বলেছেন, গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। তিনি সোমবার ইরানের ইসলামী বিপ্লবের 46তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রা শেষে রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারে সমবেত লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন। হাইয়া বলেন, আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেব, যেভাবে তাদের আগের আরো অনেক পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। এর আগে রোববার ট্রাম্প তার জন্য নির্ধারিত রাষ্ট্রীয় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার আগের একটি দাবির পুনরাবৃত্তি করে বলেন, তিনি গাজা উপত্যকাকে কিনে এর মালিকানা নিতে বদ্ধপরিকর। গাজার কোনো কোনো অংশ পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ যাতে পুনর্নির্মাণ করে দিতে পারে তিনি সেই ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন। ট্রাম্প গত কিছুদিন ধরে গাজা নিয়ে যে পরিকল্পনা তুলে ধরছেন তা হচ্ছে তিনি গাজার
23 লাখ অধিবাসীকে এখান থেকে বিতাড়িত করে উপত্যকাটিকে একটি পর্যটন হাবে পরিণত করবেন এবং আমেরিকার মালিকানায় নিয়ে নেবেন। তার এই দূরভিসন্ধির জবাবে হামাস এক বিবৃতিতে বলেছে, রিয়েল স্টেট ডিলারের মতো ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে। গাজা যুদ্ধবিরতির আওতায় আগামী 15 ফেব্রুয়ারি পরবর্তী ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়ার যে পরিকল্পনা ছিল তা স্থগিত করেছে হামাস। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা সোমবার রাতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, গত 3 সপ্তাহে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আসার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা যদি আগামী 5 দিনের মধ্যে তেল আবিবকে তার প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করতে পারেন তাহলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। আবু ওবায়দা সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব শত্রুর চুক্তি লঙ্ঘন ও চুক্তির শর্তগুলো না মানার বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার উত্তরে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্বিত করা, তাদের উপর গুলিবর্ষণ করা এবং চুক্তি অনুসারে সকল ধরনের ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া। হামাসের সামরিক মুখপাত্র আরও বলেন, অন্যদিকে প্রতিরোধ আন্দোলন তাদের ওপর অর্পিত সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এ কারণে আগামী শনিবার 15 ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকা সন্ত্রাসী ইহুদিবাদী পণবন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি। আজ বেলা 11টায় তাদের ধানমন্ডি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক 2024 প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সিপিআই 2024 অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, গতবারের চেয়ে 1 পয়েন্ট কম। ফলে নিচের দিকে বাংলাদেশের অবস্থান 14তম, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। ইফতেখারুজ্জামান বলেন, স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে 2 ধাপ অবনীত হয়ে বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। টিআইবির নির্বাহী পরিচালক জানান, সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান 17 পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরে বাংলাদেশের অবস্থান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ 4 বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বেলা 11টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের গোলারচর মোহনার কাছাকাছি নাক্ষান্দিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। মিয়ানমারের সরকারি জান্তার সঙ্গে টানা 11 মাস সংঘাতের পর গত 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ দখলে নেন স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এরপর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারতের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য 2024 সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেলথ ল্যাবের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর 1165টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 74.4% বেশি। এসব বিদ্বেষমূলক ঘটনার 89.5% ঘটেছে দেশটির মুসলিমদের বিরুদ্ধে। হয় সরাসরি মুসলিমদের নিয়ে, নয়তো মুসলিম ও খ্রিস্টান মিলিয়েও বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এছাড়া প্রায় 10% বিদ্বেষমূলক বক্তব্য খ্রিস্টানদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।
ইন্ডিয়া হেড ল্যাব ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের একটি প্রকল্প। তাদের প্রতিবেদনে ভারতে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি ও এর মিত্রদের শাসিত রাজ্যগুলোতে ঘৃণা বক্তব্য বেড়ে যাওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের মতে যে কোনো ধরনের যোগাযোগ, বক্তৃতা, লেখা ও আচরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্ম, জাতীয়তা, বর্ণ, বংশ, লিঙ্গ বা পরিচয়কে অবমাননা করা হয় তবে তা ঘৃণামূলক বক্তব্য হিসেবে বিবেচিত হবে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। আন্দোলনগুলোর ক্ষেত্রে ঐতিহাসিক টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের 46তম বার্ষিকীতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গতকাল এক বিবৃতিতে কথা বলেছে। হিজবুল্লাহ বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ইরানের জনগণের বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম। তিনি বলেন, ইতিহাস জুড়ে ইরান কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। ইরানের বিশিষ্ট পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ইরানের জনগণের বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম বলে বিবেচিত হয়। ইসলামী বিপ্লবের পর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্জনগুলোর কথা উল্লেখ করে বৈদেশিক নীতি বিশেষজ্ঞ সৈয়দ রেজা সাদর আল হোসেনি বলেন, ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে একটি হলো ইসলামী বিপ্লবের স্লোগানে পবিত্র স্বাধীনতা শব্দটির সংযোজন। ইসলামী বিপ্লবের প্রধান, অস্থায়ী এবং অবিস্মরণীয় স্লোগান ছিল স্বাধীনতা, মুক্তি এবং ইসলামী প্রজাতন্ত্র। ইতিহাস জুড়ে ইরান কখনো অন্য দেশের উপনিবেশ ছিল না, তবে পাহলভি যুগে ইরান আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে ইরানি জাতি ও দেশের সিদ্ধান্ত, এমনকি নিজেদের ইচ্ছার স্বাধীনতাটুকুও বিপন্ন হয়ে পড়েছিল। পার্স টুডে আরো জানায়, বার্তা সংস্থা মেহেরের সাথে এই সাক্ষাৎকারে সাদর আল হোসেনি বলেছেন, ইরানে ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদী ব্যবস্থার উপর নির্ভরতা। ইসলামী বিপ্লব বিজয়ের পর পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক ভূগোলে ইরানের ভূরাজনৈতিক এবং ভূ-সাংস্কৃতিক অবস্থান জোরদার হয়। বিপ্লব পরবর্তীকালে স্বাধীনতার উপর জোর দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। সে অনুযায়ী স্বাধীনতা, মুক্তি, ইসলামী প্রজাতন্ত্র এই স্লোগানটি ইসলামী বিপ্লব বিজয়ের শুরু থেকেই ইরানি জনগণের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থায়ী এবং সার্বজনীন স্লোগানগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয়। ইরানের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সৈয়দ রেজা সাদর আরো বলেন, দক্ষ মানব সম্পদ এবং প্রচুর বস্তুগত সম্পদের ক্ষেত্রে সম্ভাব্যতা এবং প্রকৃত সক্ষমতা থাকা সত্ত্বেও পরনির্ভরশীলতার পরিপ্রেক্ষিতে ইরানি জাতি রাজনৈতিক স্বাধীনতা নামক একটি স্বপ্ন অর্জনের চেষ্টা করেছিল। সাদর আল হোসেনি বলেন, রাজনৈতিক পরিভাষায় স্বাধীনতা বলতে বোঝানো হয় এমন একটি জাতিকে যে জাতি তার আইনি প্রক্রিয়ার কাঠামোর মধ্যে নিজেদের জাতীয় স্বার্থ ও সামর্থ্যের ভিত্তিতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি বলেন, আজ ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৫ বছর পর আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক স্বাধীনতা আমাদের জনপ্রিয় বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। এর কারণ, জাতিসংঘের প্রায় ২০০ সদস্য রাষ্ট্রের তুলনায় খুব কম দেশই আছে যারা সকল বিষয়ে একটু আগে বলা সংজ্ঞার্থ অনুযায়ী প্রকৃত অর্থে স্বাধীনতার বিষয়টি দাবি করতে পারে। অনেক রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী প্রজাতন্ত্র ইরান গুটি কয়েক স্বাধীন দেশগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হচ্ছে। ইরানি জাতির বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তিগুলোর ক্রমবর্ধমান শত্রুতার অন্যতম প্রধান কারণই হলো এই স্বাধীনতার আকাঙ্ক্ষার উপর জোর দেওয়া। কারণ এই জাতীয় অঙ্গীকার আমাদেরকে আধিপত্যবাদী এবং পরাধীন দুটি দেশের থেকে আলাদা পরিচয়ে শনাক্ত করেছে। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ তার সাক্ষাৎকারের শেষ দিকে এই কথাটি উল্লেখ করেছেন, ইরানি জাতি নিরন্তর প্রচেষ্টা, অতুলনীয় নেতৃত্ব এবং ইসলামী বিপ্লব বিজয়ের পর বিশুদ্ধ ইসলামের সুবাদে ঐতিহাসিকভাবে কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। নিশ্চিতভাবেই অর্জিত স্বাধীনতার সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ দেশের সার্বিক অগ্রগতি ও উন্নতির উপর
অনস্বীকার্য প্রভাব ফেলতে পারে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।